This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বসিরহাট থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বসিরহাটে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন। তৃণমূল কর্মী আনার মোল্লাকে পরপর গুলি চালানো হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে শুধু গুলিই নয়, তারপরে এলোপাথারি কোপ দেওয়া হয়েছে। বাইকে চেপে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির কাছে ওই তৃণমূল কর্মীকে ঘিরে গুলি চালানো হয়, তাতে মৃত্যু হয় আনার মোল্লার। ঘটনাস্থল থেকে দীপঙ্কর আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি এটা পরিষ্কার যে এই খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কোনো বিবাদ রয়েছে? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে জমি বিবাদের কারণে এই খুন হয়ে থাকতে পারে, কিন্তু জমি বিবাদ শুধু নাকি তার সঙ্গে রাজনৈতিক কারণগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যতটা জানতে পারছি যে গতকাল রাত্রি 9:30 নাগাদ ওই গোটরা পঞ্চায়েতের হাজিরবাগ যে এলাকা, সেই এলাকাতে বাইরে একটা চায়ের দোকানে তিনি বাইকের ওপরে বসেছিলেন। সেই সময় আচমকা বেশ কয়েকজন দুষ্কৃতী আসে এবং এলোপাতাড়িভাবে গুলি করে। কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড, এরকম গুলি চলে এবং গুলি করবার পর তিনি বাইকের থেকে মাটিতে লুটিয়ে পড়েন এবং তাতে তারা নিশ্চিত হননি। মৃত্যু নিশ্চিত করবার জন্য এলোপাতাড়ি তার মাথায়, হাতে, গায়ে কোপ মারেন এবং তারপর দুষ্কৃতীরা চম্পট দেয়। এই চম্পট দেওয়া দুষ্কৃতীদের মধ্যে থেকে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। স্থানীয় যে পঞ্চায়েত সদস্য ওখানকার, সে একই সঙ্গে এই আনার হোসেন মণ্ডলের আত্মীয় হয় এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস করতো এবং তৃণমূল কংগ্রেস করবার সঙ্গে সঙ্গে তার এটা কোনো ব্যক্তিগত কারণে খুন হয়ে থাকতে পারে। কারণ যারা খুন করতে এসেছিল বা যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাড়ি অনেকেরই ওর বাড়ির একই এলাকাতে। অর্থাৎ পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে জমি নিয়ে বিবাদ যদি স্থানীয় একই এলাকার লোক হয়ে থাকে সেক্ষেত্রে সেটা স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুলিশ এখনো স্পষ্ট করে কিছু পরিষ্কার করে বলেনি, তবে প্রাথমিকভাবে পুলিশের যেটা মনে হচ্ছে জমি বিবাদকে কেন্দ্র করেই এই তৃণমূল কর্মীর খুন হয়েছেন। এবং আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে স্থানীয় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে, এই খুনের বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো স্থানীয়রা তারা কি বলছেন। বাড়িতে আমার প্রতিবেশী, আমার এক চাচতে ভাই, যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো, আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার, সে আনারের মেরে ফেলা গেছে। চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক 9:30 নাগাদ 3 রাউন্ড। হ্যাঁ, কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। কোন দলের সাথে যুক্ত? তৃণমূল কংগ্রেস। আমার রিলেটিভ ছিল, আমি মেম্বার, ওখানকার প্রতিনিধি। আমি আমার সঙ্গে ঘুরতো। হ্যাঁ, তৃণমূলের কর্মী, সক্রিয় কর্মী। না, পলিটিক্যাল কোনো ব্যাপার নাই, ব্যক্তিগত হতে পারে। সন্দেহ যা আশেপাশে ওই সময় শোনা গেছে ওদেরই গ্রামের কিছু, মানে ওদেরই পাড়ার কিছু লোকজন। কারণ আমাদের জানা নাই। দুর্ভাগ্যজনক ঘটনা। গতকাল তারপর আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ সুপারকে জানিয়েছি যাতে ইমিডিয়েটলি যারা দোষী তাদের জোগাড় করা হয় এবং যাদের যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা করে এলাকায় শান্তি সুসংগত করা হয়। মনে হয় কোনো পারিবারিক বিবাদের সাথে ছিল যুক্ত, আগে থেকে এরকম শোনা গেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক তছরূপের অভিযোগে নয়া মোড়। প্রাক্তন উপাচার্য নিমাই সাহাকে তলব সিআইডির। আগামীকাল সকালে বর্ধমানে সিআইডি দপ্তরে হাজিরার নির্দেশ। আরো বিস্তারিত জানাবেন বর্ধমান থেকে সহকর্মী মনতোষ রয়েছেন টেলিফোন লাইনে। মনতোষ, দেখো, প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহা, তাকে সিআইডি তলব করেছে। আর্থিক যে দুর্নীতি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 2023 সালের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ ঘটনাটি সামনে আসে এবং দেখা যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 2 কোটি টাকার মতো তছরূপ হয়েছে এবং 2 কোটি টাকার বেশ কয়েকটি চেক তখন সই জাল করে উধাও হয়ে গেছে, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসে। এবং সেই অভিযোগ সামনে আসার পর থেকেই এই আমরা যেটা দেখেছি, এই ঘটনার নিয়েছেন তদন্তভার নিয়েছেন সিআইডি এবং তারপরে দেখা যাচ্ছে যে ইডিও এই মুহূর্তে বর্তমানে সেই ঘটনা তদন্ত করছে। বুঝতে পেরেছি মনতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আর ওয়েদার আপডেটের দিকে নজর রাখতেই হবে, কারণ নিম্নচাপের ঝেড়ে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। নিম্নচাপের টানেই 1 থেকে 2 দিনে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। আরো বিস্তারিত জানাবেন কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, হ্যাঁ, দক্ষিণবঙ্গের উপরে একটা নিম্নচাপ আজকে সকালে সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটা
দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তার উপরেই রয়েছে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বৃষ্টি বাদলা চলছে। আবহাওয়াবিদরা বলছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা উত্তরবঙ্গে ঢোকার পরে দুর্বল হয়ে পড়েছিল সেই প্রবাহ আবার সক্রিয় হয়েছে। 1 থেকে 2 দিনের মধ্যে বর্ষাও চলে আসবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ এবং কাল ভারী থেকে অতি ভারী, কলকাতাতেও 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অনেক ধন্যবাদ কমলেশ। আর এই ওয়েদারে ইলিশ প্রিয় বাঙালিদের জন্য সুখবর। কাকদ্বীপ, নামখানা থেকে বকখালি মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠেছে। 30 টনেরও বেশি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে ট্রলার। আকারে ওজনে ইলিশের সাইজ প্রায় 600 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে। গভীর সমুদ্র থেকে আরও ট্রলার ইলিশ নিয়ে ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ মৎস্যবন্দর সহ সুন্দরবনের ঘাটগুলিতে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী কয়েকদিনে আরও ইলিশ মিলতে পারে আশা মৎস্যজীবীদের, আর যার ফলে বাঙালিদের পাতে কিন্তু উঠতে চলেছে স্বাদের ইলিশ। মাছ 40টা 30টা করে পেয়েছে ইলিশ মাছ, বড় সাইজ ইলিশ, মাঝারিও আছে। মোটামুটি মাছের লাইনটা ভালো আছে। 15 ক্যারেট 20 ক্যারেট করে ইলিশ পেয়েছে, মাঝারি সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ মোটামুটি পেয়েছে 15-20 ক্যারেট করে পেয়েছে। সমুদ্রে যা মাছের যে এটা দেখলাম রেশিওটা, তাতে ভালো মাছ একটা সমুদ্রে এসছে। তো বিগত 2-4 বছরে এরকম আসেনি। তো প্রথমে গিয়ে আমাদের ফিশারম্যানরা মাছ না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে লস করে এসছে। এবার ভালোই মাছটা আছে। তো আজকে যে ড্রগুলো এসছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ হবে এবং যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আগামী পরশু দিন এর সংখ্যাটা, পরিমাণটা আরো বাড়বে।